সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি ডাক্তার অমিতা হাসান। আমরা সাধারণত আমাদের চিকিৎসা ব্যবস্থা বিভিন্ন দিক নিয়ে অনুষ্ঠানে আলোচনা করে থাকি। আজকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটি হচ্ছে আমাদের নাক কান গলা রোগের আসলে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তার যে জরুরি অংশগুলো রয়েছে, কখন আসলে একটি আমাদের আক্রান্ত হলে আমাদের ইমিডিয়েট চিকিৎসা দরকার, কখন খুব দ্রুত ডাক্তারের কাছে বা একজন এনটি স্পেশালিস্টের কাছে যাওয়া দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলতে চাই। আমরা জানি অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো বাচ্চাটি দৌড়াদৌড়ি করছে, হঠাৎ করে নাক দিয়ে রক্ত ঝরছে, অথবা কখন এমনটি হয় যে রাতে ঘুমের মধ্যে কানের মধ্যে কিছু একটা ঢুকে গেল, অথবা গলায় মাছের কাঁটা আটকায়নি এমন বাঙালির সংখ্যা হয়তো খুব কমই পাওয়া যাবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত আমাদের চিকিৎসার প্রয়োজন হয়। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এবং সে বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন প্রফেসর ডাক্তার দীপঙ্কর লোধ, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ সার্জন, অধ্যাপক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। আপনাকে স্বাগত ডক্টর দীপঙ্কর লোধ। স্বাগত আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে। আমরা আসলে যে বিষয়টি নিয়ে আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে নাক কান গলা রোগের জরুরি চিকিৎসা ব্যবস্থা। তো সেই বিষয় নিয়ে আপনার সাথে যদি আমি বলি যে আপনার যে ডেইলি অ্যাক্টিভিটিস যে রয়েছে আপনাদের, বিশেষ করে নাক কান গলা ইনস্টিটিউট বাংলাদেশের এখন সবচেয়ে আমি বলবো যে সর্বোচ্চ পর্যায়ের একটি ইনস্টিটিউট। তো সেই জায়গাটিতে সবসময় 24/7 রোগীদের আনাগোনা হয়েই থাকে এবং সেখানে নিশ্চয় জরুরি একটি চিকিৎসা ব্যবস্থাপনা রয়েছে। তো কোন ধরনের রোগী আসলে আর্জেন্ট কেয়ার বা ইমিডিয়েট কেয়ারের প্রয়োজন হয় নাক কান গলা? অসম্ভব প্র্যাকটিক্যাল একটি প্রশ্ন। প্রত্যেক হাসপাতালেই একটা জরুরি বিভাগ থাকে জরুরি চিকিৎসার জন্য। নাক কান গলা ইনস্টিটিউটেও সেই রকম একটা প্রতিষ্ঠিত সুন্দর জরুরি বিভাগ রয়েছে। সেই জরুরি বিভাগে কোন কোন ধরনের রোগী আসে নাক কান গলায়? প্রথমে আমরা একটা দেখি যে নাক দিয়ে হঠাৎ করে রক্তপাত শুরু হলো। এটা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই হতে পারে। মানুষ যখন শরীরের কোনো অংশ দিয়ে রক্ত বের হয়ে আসে, মানুষ আতঙ্কিত হয়ে যায়। তখন তারা কোনো কালো বিলম্ব না করে কোনো নিকটস্থ ডাক্তার অথবা হাসপাতালের শরণাপন্ন হয়। এই ধরনের রোগীগুলি আমরা প্রায়শই পেয়ে থাকি। অথবা অনেক বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা, তারা রমজানের সময় আমরা বেশি দেখি বুট, মুড়ি এইসব জাতীয় জিনিস নাকের মধ্যে কানের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসে, অথবা তার খেলনা সামগ্রীগুলি মুখের মধ্যে নিয়ে আসে, অথবা এক ধরনের বাঁশি আছে, সেই বাঁশিগুলি বাজাতে গিয়ে যখন উল্টো দিকে সে বাতাস নেওয়ার চেষ্টা করে তখন বাঁশির একটা অংশ গলায় চলে যায়। এমন বাচ্চাগুলি অনেক সময় বাচ্চা খেলছে, রাস্তায় খেলছে, হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। ওই যে ফরেন বডি বা যেটা অনাকাঙ্ক্ষিত যে বস্তুগুলি আসলে মুখে যাওয়ার কথা না, সেটা মুখের ভিতর দিয়ে হয়তো খাদ্যনালী অথবা শ্বাসনালীতে চলে যেতে পারে। শ্বাসনালীতে চলে গেলেই তার খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, যেটা আমরা চোকিং বলি, এবং সেটা ইমিডিয়েট চিকিৎসা নিতে হয়। সেই জন্য এই ধরনের আসে। আবার কিছু কিছু রোগী, বয়স্ক রোগী আছে, তারা রাত্রেবেলা হঠাৎ করে অনেক শ্বাসকষ্ট হয়। তার হয়তো রোগটা অনেক আগেই শুরু হয়ে গিয়েছিল, সে ওই সময় অতটা গুরুত্ব দেয়নি। যখন সে আর শ্বাস নিতে পারছে না, যেমন আমরা বলি যে ক্যান্সার জাতীয় ওষুধ, যেমন শ্বাসনালীতে যদি ক্যান্সার হয়, সেই ধরনের ওষুধগুলিতে একটা পর্যায়ে এসে তার শ্বাস প্রায় বন্ধ হয়ে যায়, শ্বাসের রাস্তাটা বন্ধ হয়ে যায়, এবং ওরা তখন দ্রুত হাসপাতালে চলে আসে তার ইমিডিয়েট জীবন রক্ষা করার জন্য। এরকম বিভিন্ন ধরনের সমস্যাগুলি নিয়েই আমাদের ইমার্জেন্সি বিভাগে রোগীরা চলে আসে। এবং আমাদের ইমার্জেন্সি বিভাগটা একটা সুবিধা হলো, এটা 24 ঘন্টা স্পেশালিস্ট ডাক্তার থাকে, মানে সুরক্ষিত থাকে বা পর্যবেক্ষণে থাকে। এটি খুব দারুণ একটা আসলে আমি বলবো ইনিশিয়েটিভ আপনারা নিয়েছেন। আমি প্রসঙ্গক্রমে যেটি একদম ধারাবাহিকভাবে আসতে চাই, যে আমি একটি কথা আসলে যুক্ত করতে চাই, যে আমাদের আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের দর্শকরা আমাদের সঙ্গে যুক্ত হতে পারবেন, যে আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে তাতে কল করে আমাদের সঙ্গে কোনো মতামত অথবা প্রশ্ন থাকলে আমাদের অতিথির সঙ্গে আপনারা যুক্ত হতে পারবেন। একই সঙ্গে আমরা যে প্রসঙ্গটা আসতে চাই সেটি হচ্ছে এপিস্টেক্সিস নিয়ে। যে এই যে নাক দিয়ে রক্ত ঝরা বললেন, আমরা অনেক সময় স্কুলেও দেখেছি যে স্কুলের 50টি বাচ্চা ক্লাসে বাচ্চার মধ্যে 2-1 এরকম থাকে, খেলাধুলার মাঝে বলা নেই কওয়া নেই, হঠাৎ করে নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করলো, অথবা আঘাতজনিত দেখা গেল যে বাচ্চারা মারামারি করছে, কোনো কারণে নাকে আঘাত লাগলো, সঙ্গে সঙ্গে রক্ত, অথবা এই যে এরিয়াটি রয়েছে এটি খুব সেন্সিটিভ একটি এরিয়া, সেখানে কোনো কারণে প্রিকিং কিছুই না, হয়তো ঠান্ডা লেগেছে, কিছু প্রিক করেছে, সেই জায়গা থেকে রক্ত ঝরতে শুরু করে। এটা অনেক সময় বাবা মারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে যায়। এপিস্টেক্সিস নিয়ে আসলে শুনতে চাই আপনার কাছ থেকে। এপিস্টেক্সিস জিনিসটা খুবই কমন একটা বিষয়, এবং এক জীবনে
কারো কারো নাক দিয়ে রক্ত আসেনি এরকম সংখ্যা অনেক কম। বাচ্চাদের ক্ষেত্রেই বেশি হয়। বাচ্চারা যখন একটু হাঁটতে শিখে, একটু বড় হয়, দৌড়াদৌড়ি শুরু করে, খেলাধুলা যায়, তখন তারা আঘাতপ্রাপ্ত হয় অনেক কারণে। পড়ে যাচ্ছে, উঁচু থেকে নিচে পড়ে যাচ্ছে, খাট থেকে পড়ে যাচ্ছে, এটা যেমন একটা কারণ। নাকে একটু আঘাত পেলে রক্ত আসে। এছাড়া কিছু কিছু বাচ্চার বা অভ্যাস আছে বড়দেরও নাকের মানে পরিষ্কার করা নখ দিয়ে দিয়ে, সেটা একটা কমন কজ, নাক দিয়ে রক্ত আসা। এছাড়া কিছু কিছু রোগের কারণে হতে পারে, আঘাতের কারণে। রাস্তায় যদি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, অথবা সে ফুটবল খেলতে গেল বা অন্য খেলতে গেল, কোনো আঘাত লাগলো, সেই কারণে হতে পারে। এছাড়া কিছু রোগের কারণেও হয়, যেমন বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে আমরা অ্যাঞ্জিওফাইব্রোমা বলি। এই অ্যাঞ্জিওফাইব্রোমাটা নাকের পিছনের অংশ হয়, এটাতে প্রচুর ব্লিডিং হয়। এছাড়া বিভিন্ন ধরনের কার্সিনোমা বা ক্যান্সার জাতীয় অসুখগুলিতে হয়, অথবা রক্তের কিছু ক্যান্সার জাতীয়, যেমন লিউকেমিয়া জাতীয় রক্ত রোগের বিভিন্ন ক্যান্সার, যেখানে এই ধরনের রক্তপাত হতে পারে। এছাড়াও উচ্চ রক্তচাপের জন্য কখনো হতে পারে। উচ্চ রক্তচাপটা আসলে হয় কি, কারো যদি এপিস্টেক্সিস হয়, তখন উচ্চ রক্তচাপের কারণে এটা বন্ধ হতে দেরি হয়। উচ্চ রক্তচাপ মানে নিজে নিজেই রক্তপাত করে না, কিন্তু এটা বাড়িয়ে দেয়। সেটি খুবই দারুণ মানে বলেছেন, সেটি পিছনের কারণ আর কি। তো আমি যে কথাটি বলতে চাই, অনেকে দেখা যাচ্ছে কোনো কারণ নেই, বিনা কারণেই হয়তো একটু ঝাঁকি লাগলো বা একটু মুভ হলো, সঙ্গে সঙ্গে রাগ দিয়ে রক্ত ঝরছে, বিভিন্ন এপিসোড দেখা যায়। এই যে যারা একেবারেই ইউজুয়ালি এরকম আক্রান্ত হচ্ছে, তাদের পিছনে কারণটি কি? এপিস্টেক্সিস বা নাক দিয়ে রক্ত পড়ার ক্ষেত্রে এখনো বলা হয়ে থাকে যে 80% ক্ষেত্রে এটা কারণেই বের করা যায়নি, আননোন এটিওলজি বলা হয়ে থাকে, ইডিওপ্যাথিক বা আননোন এটিওলজি। আর বাকি 15-20% ক্ষেত্রে আমরা দেখি যে আগের কথাগুলো একটু আঘাতপ্রাপ্ত হওয়া বা এই কারণগুলি হওয়া। তো আমি এইসব ক্ষেত্রে অভিভাবক বা যিনি এই আক্রান্ত হন, তাদের বলবো সে বাসায় বসেই প্রাথমিক কিছু চিকিৎসা নিতে পারে। সেটাই আসলে শুনতে চাচ্ছি যে এপিস্টেক্সিস যখন হয়, তখন ইমিডিয়েট রক্ত বন্ধ করার জন্য আমরা আসলে প্রাথমিক যে পদক্ষেপগুলো নেওয়া প্রয়োজন, সেটা কি কি হতে পারে? প্রথম কথা হলো যে যখন নাক দিয়ে রক্ত আসে, আমরা অনেকে এটা ভুল ধারণা, সে তখন নাক আরও পরিষ্কার করার চেষ্টা করে, নাক ঝেড়ে নাকের ভিতর রক্ত বের করে দেওয়ার চেষ্টা করে, এতে আরও রক্তপাত আরও বেড়ে যায়। তখন এটা না করে আমরা বলি যে নাকের যে সামনের অংশ আছে, নরম অংশ, দুই পাশ থেকে একটু চেপে ধরে রাখবেন 10 মিনিটের মতো, 5 থেকে 10 মিনিট। বেশিরভাগ রক্তপাতগুলি নাকের সামনের অংশ থেকে হয়, পিছনের অংশ থেকে হয়, সামনের অংশ থেকে। 10 মিনিটের মতো ধরে রাখবেন। আর বাসায় যদি আপনার বরফ বা ঠান্ডা জাতীয় কিছু থাকে, নাকের উপরে দিবেন, মানে একদম নেজাল যে ব্রিজটা রয়েছে এই জায়গার মধ্যে কোন একটা কাপড় দিয়ে উপরে ধরবেন, সেই জায়গায় ধরে এতে নাকের যে রক্তনালীগুলি আছে এগুলি সংকুচিত হয়, আমরা ভ্যাসোকনস্ট্রিকশন বলি। হলে যদি সেই রকম বেশি কিছু না হয়, বড় ধরনের কোনো রক্তনালী থেকে না আসে, অধিকাংশ ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়। তারপরেও যদি বন্ধ না হয়, তখন আপনি নিকটস্থ হাসপাতালে যেতে হবে। এটি খুবই মানে আমরা প্রাথমিক চিকিৎসাটি শুরু করে তারপর আমরা হসপিটালে যাব। অনেক সময় দেখা যাচ্ছে যে এর পরবর্তী যে চিকিৎসা ব্যবস্থাপনা, অনেক সময় দেখা যাচ্ছে নাকের ভিতরে কিছু প্যাক দেয়া লাগে, অ্যান্টিনেজাল প্যাক রয়েছে, পোস্টেরিয়র নেজাল প্যাক রয়েছে। আমরা তখন হাসপাতালে যখন রোগী আসে, তখন আমরা দেখি যে নাকের কোন অংশ থেকে রক্ত আসে। আমরা যদি কোনো একটা ডেফিনিট মানে নির্দিষ্ট জায়গা বের করতে পারি যে এই পয়েন্ট থেকে রক্ত আসতেছে, তখন আমরা এটাকে বন্ধ করে দিই, যেটা ইলেকট্রোকটারি বলে। কটারি করে বন্ধ। আগে সিলভার নাটের ব্যবহার করা হতো, এটা এখন কম করা হয়, ইলেকট্রোকটারি করে এটা বন্ধ করে দেওয়া হয়। এছাড়া যদি এই কারণ ছাড়া অন্য কারণ, অনেকে আছে নাকের হাড়টা একদিকে বাঁকা থাকে, আমরা বলি ডিএনএস, তখন বাতাস যাওয়ার সময় ওই বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হতে হতে একসময় ওই জায়গাটা একটু ক্ষয় হয়ে যায়, সেখানে রক্তনালীগুলি এক্সপোজ হয়ে যায়, সেখান থেকেও আসতে পারে। এছাড়া অন্য কোনো রোগের কারণে হচ্ছে কিনা সেগুলি তো আমরা আইডেন্টিফাই করি, কিন্তু আমাদের প্রথম কাজ হলো রক্তপাতটা বন্ধ করা। আমি রোগ আইডেন্টিফাই করে সময় নষ্ট না করে প্রথমে রক্তপাত বন্ধ করব। প্রথম কাজ ওই যে আপনি বললেন সামনে প্যাক দেয়া, নাকের বলে অ্যান্টিনেজাল প্যাক বা পিছনে পোস্টোনেজাল প্যাক, এই জাতীয় প্যাক দিয়ে আমরা এটাকে বন্ধ রাখার ব্যবস্থা করব। এবং তার পাশাপাশি আমরা কারণ খুঁজব, এবং তার যদি বেশি রক্তপাত হয়ে থাকে তাহলে আমরা তার হিমোগ্লোবিনের পরিমাণ কীরকম, রক্ত দিতে হবে কি না ইমিডিয়েট সেটা দেখব। আর যেই কারণে তার রোগ হয় সেটা বের করার জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করব। পরীক্ষা নিরীক্ষা করে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে এই কারণে তার রক্তপাত হচ্ছে, তখন সেটা চিকিৎসা আমাদের দিতে হবে। একেবারেই যথার্থ বলেছেন। পরবর্তীতে সেটার আসলে রুট কজ অ্যানালাইসিস করতে হবে যে কি জন্য হচ্ছে এবং কি চিকিৎসার প্রয়োজন।
তাহলে আমরা মোটামুটি নাকের বা এপিস্টেক্সিসের একটি প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা এবং পরবর্তী চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে পারলাম, যেটি আসলে আরো বেশি কমন। বাচ্চাদের দিয়ে শুরু করি, আপনি বলছিলেন যে বাচ্চারা যারা টডলার স্টেজ, মানে যখন অনেক কিছু নিয়ে তারা খেলাধুলা করে, প্রি স্কুল গোয়িং এজে, যা বুঝ শক্তিটা যখন পুরোপুরি আসে না, তখন তারা বিভিন্ন জিনিসপত্র খেলতে খেলতে, বিশেষ করে পুঁতি, বিড, তারপর ছোলা, মুড়ি যা তারা খাচ্ছে সেটাই নাক কানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, এবং সেটা মাঝে কিন্তু একটু বিপর্যয় ঘটতে পারে, যে সেটা কিন্তু বিপর্যয় ঘটতে পারে। সেই প্রসঙ্গটি নিয়ে আসবো, তবে তার আগে আমরা আমাদের সঙ্গে দুজন দর্শক যুক্ত আছেন, তাদের প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানি প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, নরসিংদী থেকে। জি জি, শরীফ সাহেব বলুন। আমার হচ্ছে কান পাকা, প্রায় অনেকদিন যাবত ওষুধ খাইলে ভালো হয় এখন, জি, আর আবার ওষুধ বন্ধ করে দিলে কান পাকা আবার হয়। এখন আমি কি করব? আবার হচ্ছে, বুঝতে পেরেছি। কান পাকা, কান পাকা। জি, আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন, আমরা আপনার কাছে আপনার প্রশ্নের উত্তরটি নিয়ে আসবো। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম আনোয়ার সৈয়দ, আমি চট্টগ্রাম থেকে বলছিলাম। জি, আমার বয়স 50-এর কাছাকাছি। আমার যেটা প্রবলেম সেটা হলো, আমার ডাক্তারের পরামর্শ মতে আবার নাকের হাড্ডি বাঁকা বা এই জাতীয় কিছু একটা বিষয়, এবং সেটা আমাকে নাকের এক পাশে বন্ধ হয়ে আমার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় সবসময়। তো এটার জন্য আমি একটা সম্প্রতি সার্জারি নিয়েছি, এবং সার্জারি নেওয়ার পরে নাকের ওই পাশে অনেকটা ফ্রি হয়েছে, বাতাস চলাচলটা স্বাভাবিক হয়েছে বলে মনে হয়। কিন্তু আমার মাথা ব্যথাটা এখন বলা যায় যে এখনো পুরোপুরি যায় না, আগের মতো ফ্রিকুয়েন্টলি হয় না, তবে মাঝে মধ্যে ফ্রিকুয়েন্সি কমছে। তবে মাথার এক পাশে আমি প্রায় সময় মনে হচ্ছে ব্যথা পাচ্ছি আর কি, যেটা বাম পাশে হচ্ছে। জি দর্শক, আমরা আসবো, আর অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার প্রশ্নটি আমরা নেই। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আমি দীপা বলছি। জি, বলুন। জি, আমার নাম দীপা, বয়স 30। জি, প্রশ্নটি করুন। আমার কোশ্চেন হচ্ছে, আমার প্রচুর হাঁচি কাশি হয়, নাক চুলকায়, চোখ চুলকায়, সর্দি লেগে জি, একটু দেই। জি, বুঝতে পেরেছি। আমি দীর্ঘদিন থেকে ওষুধ সেবন করছি, বিলাস্টিন, ওডমন এসব খাই আর কি। আচ্ছা আচ্ছা, এখন কি করণীয় মানে সেই তো। বিলাস্টিন না খেলে হাঁচি কাশি প্রচুর পরিমাণ হয়। আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনার প্রশ্নটি আমরা নিচ্ছি। আমরা প্রথম প্রশ্নে তিনটি প্রশ্ন পেয়েছি। প্রথমে শরীফ নরসিংদী থেকে বলছিলেন যে ওনার কানের বারে বারে পাকছে এবং ওষুধ খেলে ভালো থাকছে, তারপর আবার পুনরায় হচ্ছে। এটা খুবই একটি কমন সমস্যা, বিশেষ করে গ্রামাঞ্চলে যারা থাকে, যারা পুকুরে গোসল করে, তাদের ক্ষেত্রে এটা বেশি হয়। তো কান পাকাটা যেটা শুরু হয়, আমরা উনি এখন যে পর্যায়ে আছে, আমরা ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া বলি কান পাকা। এই কান পাকার মধ্যে একটা আছে কিছুটা নিরাপদ আর একটা অনিরাপদ। কোনো রোগী নিরাপদ না, তুলনামূলক কিছুটা নিরাপদ, অনিরাপদ। কিন্তু কান পাকা হলে হয় কি, বেশিরভাগ ক্ষেত্রে একটা কমন জিনিস হলো কানের পর্দা ছিদ্র হয়ে যায়। আমাদের আল্লাহ তাআলা যে কানের পর্দা দিয়েছে, এটারও কিছু কাজ আছে। এটা যেমন শুনতে সহায়তা করে, বাইরে যে কোনো আগা, ধুলাবালি, ময়লা এগুলি যখন ভিতরে না ঢুকতে পারে সেই ব্যবস্থাও করা হয়। তো আপনাকে যখন চিকিৎসা দেওয়া হয়, যখন আপনার কান দিয়ে, এগুলির সাধারণ বৈশিষ্ট্য হলো কিছুদিন পর পর ইনফেকশনটা হয়, কান দিয়ে পুজ বের হয়, পানি বের হয়, ব্যথা হয় কখনো কখনো, এবং শুনতে অসুবিধা হয়। তাহলে আমরা প্রাথমিকভাবে কিছু চিকিৎসা দিয়ে থাকি, নাক কান গলা ডাক্তাররা। আমরা আপনার কানের ভিতরে অ্যান্টিবায়োটিক জাতীয় কিছু ড্রপ দিয়ে থাকি, মুখে খাবার যে অ্যান্টিহিস্টামিন দিয়ে, আবার নাকটা যাতে নাকের বাতাস ঠিকমতো আসে, চলাচলের ব্যবস্থাটা সেটা করি। কিন্তু বারবার হয়, সেই জন্য আপনি চিকিৎসাটা নিচ্ছেন, আপনি কমপ্লিট চিকিৎসা বা পুরো চিকিৎসা নিচ্ছেন না, এটা আপনাকে অপারেশন করতে হবে। অপারেশনটা করতে হবে যে আপনার রোগের ধরন অনুযায়ী। কখনো কখনো যদি সেফ ভ্যারাইটি যেটা বলি যদি হয়, সেই ক্ষেত্রে শুধু কানের পর্দা লাগালে আপনি স্থায়ী সমাধান পাবেন। এছাড়া আরেকটা আনসেফ ভ্যারাইটি বলে কানের, সেই ক্ষেত্রে আরেকটু বিস্তৃত অপারেশন করতে হয়, আমরা মাস্টোইডেক্টমি বলি। সাথে কানের যেই সব জায়গায় যে অসুখগুলি আছে এগুলি সব বের করে দেওয়া হয়, বের করে দিয়ে নতুন করে একটা পর্দার ব্যবস্থা করা হয়, তাইলে আপনি সম্পূর্ণ সুস্থ হবেন। আর শুধুমাত্র যদি এটা হলো সাময়িক, আপনি ওষুধ খাবেন, শুকাবে কানটা, কিছুদিন ভালো থাকবেন, আবার হবে, এবং দিন দিন এতে আপনার আরও কিছু জটিলতা তৈরি হবে। কানে শোনাটা ধীরে ধীরে কমতে থাকবে, কানে সহজ হতে পারে, মাথা ঘুরাতে পারে, এমনকি আপনার মস্তিষ্কে ইনফেকশন চলে গেলে মারাত্মক ঝুঁকির সম্ভাবনা থাকে হতে পারে। তাহলে মানে যেটা বুঝতে পারছি যে এটা অপারেশনই হচ্ছে, এটার মানে একেবারেই স্থায়ী সমাধান। আমরা আরেকজন দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন, ওনার প্রশ্ন ছিল যে
ওনার একটা অপারেশন করা হয়েছে, ডিএনএস ডেভিয়েটেড ন্যাজাল সেপ্টাম ছিল, সেপ্টোপ্লাস্টি করা হয়েছে। এর পরবর্তীতে ওনার মাথা ব্যথাটি পুরোপুরি যাচ্ছে না, যে মাথা ব্যথাটি ছিল। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই ধরনের চট্টগ্রাম থেকে এই ধরনের সমস্যা অনেকেরই আছে। আমাদের নাক যেটা থাকে মুখমণ্ডলে, নাকের দুই পাশে দুইটা ছিদ্র থাকে, আর মাঝখানে একটা পার্টিশন যেটা আমরা সেপ্টাম বলে থাকি। সেপ্টামটা সবসময় যে একদম মাঝ বরাবর থাকে তা না, কখনো ডান দিকে কখনো বাম দিকে বেঁকে যেতে পারে। ফলে যেই দিকেই বাঁকা থাকে সেই দিক দিয়ে বাতাস কম যাচ্ছে। আর নাকের চারপাশে আমাদের কিছু বায়ুগুঠুরি বা সাইনাস বলি, এগুলি থেকে সবসময় কিছু রস নিঃসৃত হয় এবং নাকের ভিতরে চলে আসে। এখন আপনার এই ডিএনএস এর কারণে বা ডেভিয়েটেড নেজাল সেপ্টামের কারণে বেশ কিছু সমস্যা হয়। একটা হলো আপনি নাক দিয়ে ঠিকমতো বাতাস নিতে পারছেন না, হাঁ করে শ্বাস নিতে হয়, এতে আপনার ব্রেনে অক্সিজেনের সাপ্লাই কমে যায়, কখনো কখনো মাথা ব্যথা হয়, এবং সাইনাসগুলি ইনফেকশন হলে সেক্ষেত্রে জ্বর, মুখমণ্ডলের চারদিকে ব্যথা, এই ধরনের বিভিন্ন সমস্যা হতে পারে। তা যদি আপনার নাকের হাড় বাঁকা সাথে বিভিন্ন সমস্যা থাকে তাইলে আমরা অপারেশনের কথা বলি। কিন্তু অনেকেই আছে নাকের হাড় বাঁকা কিন্তু তার কোনো সমস্যা হচ্ছে না, তাহলে মাইল্ড বলি অল্প ধরনের একটু বাঁকা, তাইলে তার ক্ষেত্রে কোনো চিকিৎসার দরকার নেই। আর মাথা ব্যথা শুধু নাকের হাড় বাঁকার জন্যই হয় না, আরও অনেক কারণে হতে পারে। এমনকি যদি কারো দাঁতে ব্যথা থাকে, কারো যদি ব্রেনে কোনো সমস্যা থাকে, ইভেন কারো যদি টেনশন বলি যে আমরা দুশ্চিন্তা করা, টেনশনের কারণে হতে পারে, সাইনাসের যদি সমস্যা থাকে, সাইনাসের মাইগ্রেনের কারণে হতে পারে, সেগুলি নির্ণয় করতে হবে। যেহেতু আপনার নাকের হাড় অপারেশন করার পর কিছুটা কমে গিয়েছে, সেটাও কিছু ভূমিকা ছিল আপনার মাথা ব্যথার কারণে। আর বাকি যে সমস্যাগুলি আছে কিনা আপনার নিকটস্থ যে ডাক্তার বা চিকিৎসক আছেন ওনার সাথে পরামর্শ করে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন, সেই অনুযায়ী চিকিৎসা নিলে আমি আশা করি আপনার মাথা ব্যথা হয়ে চলে যাবে। আচ্ছা, আমাদের কাছে আরেকটি প্রশ্ন ছিল, যিনি দীপা, হ্যাঁ 30 বছর বয়স, উনি প্রশ্ন করেছিলেন যে ওনার অ্যালার্জিক রাইনাইটিস, মানে যখন তখন হঠাৎ হাঁচি কাশি সর্দি শুরু হয়ে যায়, উনি বিলাস্টিন বা এই জাতীয় ওষুধ খাচ্ছেন এবং মন্টিলুকাস্ট এই জাতীয় ওষুধ খাচ্ছেন, কিন্তু আসলে এটা সমাধান কি? কিছু কিছু রোগ আছে শুধু নাক কান গলা নিয়ে, অন্যান্য বিষয়ে এটা নির্মূল করা যায় না, এটাকে নিয়ন্ত্রণে রাখতে হয়। নাক কান গলা বিষয়ে অ্যালার্জিক রাইনাইটিস মানে অ্যালার্জি সমস্যাগুলি অনেকটা এই ধরনের, যেমন আপনি হাইপার টেনশন বা ব্লাড প্রেশার বা ডায়াবেটিক আপনি নির্মূল করতে পারবেন না, আপনি নিয়ন্ত্রণে রাখবেন। আপনার যে অসুখটা এটা বিভিন্ন এনভায়রনমেন্টে বা আমাদের পরিবেশে বিভিন্ন অ্যালার্জেন থাকে, হয়তো আপনার শরীর কিছু কিছু অ্যালার্জেন আছে এটা সহ্য করতে পারে না। যখন আপনার নাক দিয়ে বাতাসের মাধ্যমে শ্বাস নিচ্ছেন, এগুলি শরীরে ঢুকলে যেহেতু এক ধরনের রিয়েকশান হয়, শরীর এটাকে বের করে দেওয়ার চেষ্টা করে। সেটা কি মাধ্যমে? সেটা হাসি হতে পারে, সেটা নাক দিয়ে প্রচুর পানি বের হতে পারে, আমরা রাইনোরিয়া বলি, এইসব কারণে এগুলি চলে আসে। তখন আমরা কি করি, কিছু ওষুধ দিয়ে সেই আপনার ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করি। কিছু নাকটা তখন নাকের ভিতরে যে বিভিন্ন মাংস বা টার্বিনেট বলি এগুলি ফুলে যায়, এগুলি যাতে ড্রপ দিয়ে ডিকনজেস্টেন্ট রাইনোজল অ্যান্টাজল স্বল্প সময়ের জন্য দেই, আর কিছু স্টেরয়েড স্প্রে দিয়ে থাকি। স্প্রে দিলে একটু দীর্ঘ সময় ভালো থাকে। পাশাপাশি আপনি কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হয়। কিন্তু রোগ নিরাময় প্রতিরোধ করা আসলে সবচেয়ে বড় কাজ। কি কি কারণে আপনার এটা হয় সেটা আপনাকে প্রতিরোধ করতে হবে। আমরা আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত আছে, প্রশ্নটি নিয়ে আমরা সরাসরি আসি। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানি প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন। জি, আমার হঠাৎ করে গলা ব্যথা, ওষুধ খেয়ে খুব একটা কম হচ্ছে না, কিন্তু একটু চামড়া ঝোলা ঝোলা ভাব মনে হচ্ছে, ফুলে গেছে গলা ফুলে গেছে। নিয়মিত গরম পানি দিয়ে কুলি করতেছি, গড়গড়ি দিচ্ছি, লবণ পানি দিয়ে ওষুধও খাচ্ছি, তবে খুব একটা সুবিধা হচ্ছে না। আচ্ছা দর্শক, আমরা আপনার প্রশ্নটি নিচ্ছি, তবে ওনার প্রশ্নটির উত্তরটা আমরা বিরতির পর দিতে চাই। সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি। সুরক্ষায় প্রতিদিনে কথা বলছিলাম নাক কান গলা রোগের জরুরি চিকিৎসা ব্যবস্থা নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমির সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা কথা বলছিলাম নাক কান গলা রোগের জরুরি চিকিৎসা নিয়ে। আমাদের অনুষ্ঠান শুরুতে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার প্রশ্নটি আমরা নিয়ে নিই। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ বরকতুল্লাহ, মুন্সিগঞ্জ জেলা গজারিয়া থানা। জি জি জি, বলুন বরকত সাহেব। আমার এই ডাইন পাশের কানটা আপনার ওই দুই নাক মানে মুখে নাকে চাপ দিলে ফুস করে একটু হাওয়া বেরোয়, পরে অনেকক্ষণ ভালো থাকে, আবার ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। জি, এই বিষয়টি রয়েছে না? আচ্ছা জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রশ্নটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা শুরুতেই আমাদের আগে যে দর্শক যুক্ত ছিলেন যিনি আলমগীর সাহেব,
যিনি গলা ব্যথা নিয়ে প্রশ্নটি করেছিলেন যে তার তীব্র গলা ব্যথা হয়, মাঝে মাঝে গার্গেল করেন কিন্তু সেটাতে কমছে না। গলা ব্যথার অনেকগুলি কারণ থাকে, তার মধ্যে সবচেয়ে কমন আমরা বলি টনসিলের সমস্যার জন্য হয়, একিউট টনসিলাইটিস। আমাদের গলায় যে আলজিভ থাকে, জিহ্বার গোড়ার পেছনে আলজিভ, দুই পাশে দুটি টনসিল থাকে, এগুলি সাধারণত ইনফেকশন প্রদাহ হয়ে আপনার গলা ব্যথা হতে পারে। এছাড়া অন্যান্য অনেক কারণ আছে, জিহ্বায় যদি কোনো ক্ষত হয় সেক্ষেত্রে হতে পারে, দাঁতের কোনো সমস্যার কারণ হতে পারে, গণনালীর অন্যান্য অংশে আমরা বলি ফেরিঞ্জাইটিস বলি, এগুলি কারণে হতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে টনসিলের কারণে হতে পারে। টনসিলের কারণে যদি হয় আপনারা প্রাথমিক কিছু চিকিৎসা বাসায় নিতে পারেন। আমরা বলি যে হালকা গরম পানির সাথে একটু লবণ মিশিয়ে, কোনো ওষুধ বা বিভিন্ন ওষুধ বাজারে আছে ওইগুলি কোনোটাই দরকার নেই, আপনি বাসায় আপনার হালকা গরম পানি করবেন, তার সাথে একটু লবণ মিশিয়ে গার্গেল বা গড়গড়া করবেন। প্রথম দিকে একটু ব্যথানাশক ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন। আপনার যদি ঠান্ডা সর্দি থাকে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন। কিন্তু যদি এই জ্বর থেকেই যায়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে ভাইরাসের কারণে হয়, তখন অ্যান্টিবায়োটিকের সবসময় প্রয়োজন হয় না। কিন্তু যদি এটা দেখে 3-4 দিন 5 দিন যাচ্ছে কমছে না, তখন আপনাকে অ্যান্টিবায়োটিক খেতে হবে। কিন্তু সেই অ্যান্টিবায়োটিক অবশ্যই আপনি কোনো রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ মতো খাবেন। আর অনেকেই আমাদের অভ্যাস যে 1 দিন 2 দিন অ্যান্টিবায়োটিক খেয়ে ছেড়ে দেয়, কিন্তু আপনি ফুল কোর্সটা করবেন। যদি না করেন ভবিষ্যতে আপনার এই অ্যান্টিবায়োটিকটা কোনো কাজ করবে না। এটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমাদের সঙ্গে আরেকজন দর্শক যুক্ত ছিলেন, বরকত সাহেব মুন্সিগঞ্জ থেকে। উনি বলছিলেন যে উনি যখন মুখ থেকে বাতাসটাকে যখন প্রেসার করে তখন একটু বাতাস বেরিয়ে যায় ফুস করে কান দিয়ে। এটা আসলে কি কারণ? এটা হয় কি, আপনি যেটা করেছেন এটা আমরা আমাদের ভাষায় বলসাল বা মেনোবার বলে থাকি আর কি। তো আপনার কানে যদি কোনো ছিদ্র থাকে, আপনি মুখ বন্ধ করে বাতাস, নাক মুখ বন্ধ করে বাতাস বের করার চেষ্টা করলে তখন স্বাভাবিকভাবে কানের সাথে গলার পিছনে একটা অংশে একটা যোগাযোগ থাকে, ইউস্টিশিয়ান টিউব বলে থাকি, সেটা ওই দিক দিয়ে বাতাস গিয়ে কান দিয়ে বেরিয়ে আসতে পারে যদি বাতাস বেরিয়ে আসে। অথবা অন্য কারণেও আপনাকে মনে হবে যে কানটা বন্ধ হয়ে গেছে, আমি এইরকম করলে কানটা কিছুটা খুলে যায়, সেটা এই যে ইউস্টিশিয়ান টিউব, সেটাই যদি কোনো কারণে ব্লকেজ থাকে, আপনি হয়তো জোরে চাপ দিলে কিছু বাতাস যায়, তখন কানের পর্দাটা একটু সরে আসে, একটু পাতলা লাগে, আবার আগের অবস্থায় সরে যায়। তাহলে আপনাকে দেখতে হবে দুইটা জিনিস, একটা হলো আপনার নাকের কোনো সমস্যা আছে কিনা, নাকের হাড় বাঁকা বা পলিপ জাতীয় কিছু আছে কিনা যেখানে বাতাসের নর্মাল প্রবাহটা বাধাপ্রাপ্ত হচ্ছে, অথবা আপনার কানের কোনো অসুখ আছে কিনা, কানে ছিদ্র আছে কিনা, কানে কোনো ওয়াক্স বা অন্য কিছু আছে কিনা, এগুলি পরীক্ষা করে দেখে সে অনুযায়ী আপনার চিকিৎসা দিতে হবে। এই দুটি প্রশ্নের সমাধান আমরা পেলাম। আমরা আসলে একটু আমাদের আলোচনায় ফিরে আসি। যে জায়গাটিতে অনেকক্ষণ আগে ছিলাম সেটি হচ্ছে বিশেষ করে টডলারে যে বাচ্চারা যে নাক কান গলার ভিতরে কোনো ফরেন বডি বা যে কোনো ধরনের বিট, ছোলা, মুড়ি ইত্যাদি ঢুকায়, সেক্ষেত্রে আসলে কি করণীয় আছে? একটা হচ্ছে প্রিভেন্টিভ, মানে প্রতিরোধের ব্যবস্থা কি, আর ঢুকালে আসলে ইমিডিয়েট কি করা দরকার? অনেক সময় বাচ্চারা আমাদের কাছে আসে যে হঠাৎ করে যা অভিভাবকরা খুব উদ্বিগ্ন হয়ে আসছেন, বাচ্চার কানের দিয়ে রক্ত আসছে। কীভাবে আসলো? সে বলেন যে কানের যে বিভিন্ন কটন বাড থাকে এগুলি দিয়ে কান পরিষ্কার করতে গিয়ে। তাহলে বাচ্চা জানলো কীভাবে? বাচ্চা জানলে যে আপনি যে গার্জিয়ান, আপনি এই কাজটা করেছেন, বাচ্চা আপনাকে ফলো করেছে, তার তো ওই রকম নেই কীভাবে করতে হবে খেলাধুলার সময়, অথবা কানে এটা দিল, একদিকে কাত হয়ে পড়ে গেল, পর্দাটা ছিটে গেল, তাতে রক্ত আসতে পারে। এছাড়া দৈনন্দিন জীবনে বাচ্চারা যে কোনো জিনিস, নতুন জিনিস ওরা বোঝার জন্য মুখে দেয়, স্বাদ দিয়ে এটা সম্পর্কে একটা ধারণা নেয়, নাকের কাছে নিয়ে গন্ধ নিয়ে একটা ধারণা নেয়, অথবা খেলার চলে সে নাকে ঢুকিয়ে দিচ্ছে, বুট, মুড়ি, খেলনার অংশ কানে ঢুকিয়ে দিয়েছে। তাছাড়া তার ইচ্ছার বাইরেও কিছু জিনিস হয়, অনেক সময় পিঁপড়া জাতীয় বা এইসব জীবন্ত জিনিস কানের মধ্যে ঢুকে যায়, মারাত্মক ইরিটেশন করে। এবং সেই ক্ষেত্রে যদি আমি জীবন্তগুলির ক্ষেত্রে বলি, আপনি অবশ্যই নিজে নিজে খুব বেশি চেষ্টা করবেন না, এটা নিজে নিজে অনেক সময় বের হয়ে যায়। না পারলে আপনি বাসায় তেল জাতীয় কিছু থাকলে আপনি কানে ঢেলে দেন, যদি পর্দা ছিদ্র না থাকলে, তখন এটা তার শ্বাস বন্ধ হয়ে মরে যাবে। আর আপনার যে প্রাথমিক যে সমস্যা, ইরিটেশন, কান এগুলি আর হবে না। পরবর্তীতে আপনি নিকটস্থ একজন রেজিস্টার্ড ডাক্তারের কাছে গিয়ে এটা বের করে আনবেন। কিন্তু গলায় যদি কোনো কিছু আটকে যায়, বিশেষ করে শ্বাসনালীতে, এটা খুবই জরুরি। আপনার শ্বাসের সমস্যা হচ্ছে, আপনি এক মুহূর্ত কালো বিলম্ব না করে আপনি হাসপাতালে চলে যাবেন। এটি নিয়ে আমরা আসবো। আর তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে। দর্শক, আপনার নাম এবং ঠিকানা জানিয়ে প্রশ্নটি করুন। স্যার, আমার নাম মোহাম্মদ তাজবুর হোসেন ফারদিন, বয়স 20 বছর। জি ফারদিন, বলুন। স্যার, আমি দীর্ঘদিন যাবত আর কি নাকের সমস্যায় ভুগতেছি। নাক স্যার বন্ধ হয়ে যায় রাত্রেবেলা, এই জন্য আমি স্যার দীর্ঘদিন যাবত আফরিন ড্রপটা ইউজ করি। এখন স্যার আফরিন ড্রপটা ইউজ করার ফলে এটা 3-4 দিনের বেশি আর কি ব্যবহার করতে পারি না। এখন আমি এটা আর কি বন্ধ করতে চাইতেছি, এই ক্ষেত্রে আমার কোনো সমস্যা হবে কিনা? না, অনেকগুলি ব্যাপার আছে। আপনার নাক দিয়ে যে দুর্গন্ধ বের হয়, এটা বিভিন্ন কারণ হতে পারে।
এর মধ্যে একটা কারণ আমরা কমন বলি যে অ্যাট্রোপিক রাইনাইটিস, নাকের ভিতরের অংশগুলি ক্ষয়ে যাওয়া কোনো একটা কারণে, নিউট্রিশনাল যদি অভাব হয় অনেক সময় হয়, বিশেষ করে মহিলাদের বেশি হয়, গ্রামাঞ্চলে মহিলাদের হয় বেশি, নাকের অংশগুলি ক্ষয়ে যায়, ক্ষয়ে গিয়ে সেগুলি এক ধরনের ক্রাস্ট তৈরি করে এবং ওইগুলি যখন সরায় ময়লাগুলি তখন নাক দিয়ে রক্ত আসতে পারে আর এগুলি থেকে দুর্গন্ধ হয়। এছাড়া নাকের যদি আপনার সাইনোসাইটিস থাকে, ক্রনিক সাইনোসাইটিস থাকে, ওই যাতে আরও কিছু অসুখ আছে, সেগুলির ভিতরে ময়লাগুলি জমে দুর্গন্ধ তৈরি হতে পারে। তো সেই জন্য রোগটা আগে নির্ণয় করতে হবে। যদি আপনার অ্যাট্রোপিক রাইনাইটিস হয়, আপনি কখনোই অ্যান্টিহিস্টামিন, নাকের ড্রপ এগুলি দিবেন না। সেটার জন্য আপনার অন্য চিকিৎসা ব্যবস্থা আছে। সেটা হলো আমরা সাধারণ একদম ফুটন্ত পানিতে লবণ নিয়ে নাকের ভিতরটা বারবার পরিষ্কার, উজু করার সময় যেভাবে নাকের ভিতর পরিষ্কার করেন সেভাবে আপনি পরিষ্কার করবেন। তারপরে আমরা অন্য কিছু ওষুধ দিয়ে থাকি, 25% গ্লুকোজিন, গ্লিসারিন আর নিউট্রিশনাল কিছু ব্যবস্থা করি, এগুলি করে এটা ভালো হয়। আর যদি অন্য কোনো কারণ হয় নাক পরীক্ষা করে দেখতে হবে অন্য কোনো অসুখ আছে কিনা, মানে সেই অনুযায়ী চিকিৎসা ভালো হয় যে উনি একজন এনটি স্পেশালিস্টের কাছে গেলেন, সরাসরি নাকটি পরীক্ষা করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলেন। আমরা আসলেই আরেকটা ছোট্ট বিরতির জায়গায় চলে এসেছি। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম নাক কান গলার জরুরি চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে। সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষার প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। কথা বলছিলাম নাক কান গলা রোগের জরুরি চিকিৎসা নিয়ে। সঙ্গে রয়েছেন প্রফেসর ডাক্তার দীপঙ্কর লোধ। যে কথাটি আমরা আসলে আলোচনায় ছিলাম, যে আসলে আলোচনা যে জায়গায় থেমে যাচ্ছিল বারে বারে, সেটি হচ্ছে যে কোনো ফরেন বডি যদি গলার মধ্যে আটকে যায় সেটি একটি লাইফ থ্রেটেনিং কন্ডিশন, যেটা আমরা চোকিং বডি। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, একেবারেই খুব ছোট বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে কোনো একটা কিছু গলায় তারা দিয়ে ফেললো, হঠাৎ করে সেটি চলে গেল একদম শ্বাসনালীতে, মানে খাদ্যনালীতে না যেয়ে যদি শ্বাসনালীতে যে কোনো কিছু আটকে যায় সেটাকে আমরা চোকিং বলছি। তো কাদের ক্ষেত্রে এই ঘটনাটি বেশি ঘটতে পারে এবং ঘটলে এটি জীবনের সংশয় রয়েছে, ইমিডিয়েটলি কি করা প্রয়োজন? এই ধরনের সমস্যাগুলি বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়। বাচ্চারা বিভিন্ন জায়গায় খেলতে যাচ্ছে, খেলতে গিয়ে তার বিভিন্ন খেলনা আছে, বিভিন্ন খেলনার অংশ আছে, তারা মুখে অজান্ত অথবা একটা বড় অংশ পায় যে বিভিন্ন পয়সা, আগে যে পয়সাগুলি, তারপরে লিচুর বিচি রয়েছে, এরকম জিনিস আছে। এখন খাদ্যনালীতে গেলে তার ইমিডিয়েট হয়তো সমস্যা হবে না, কিন্তু যদি শ্বাসনালীতে যায় তাহলে তার শ্বাস বন্ধ হয়ে মৃত্যুর ঝুঁকি থাকে। সেই জন্য প্রাথমিকভাবে যেটা অনেক সময় আমাদের বলা হয় থাকে হ্যামলিক্স ম্যানোভার বলে একটা জিনিস আছে, সেটা রোগীকে সামনে রেখে পেছন দিক দিয়ে ধরে বুকের সামনের অংশে জোরে জোরে একটু প্রেসার দেওয়া হয় যাতে এটা বাইরে চলে আসে। এই জিনিসটা হয়তো এটার সাথে সবাই পরিচিত না, কিন্তু এটা করলে এই জিনিসটা আপনারা এখন বিভিন্ন ওই গুগলে আপনি সার্চ দিয়েও দেখতে পারবেন ম্যানোভারটা কীরকম, দেখে আপনারা চেষ্টা করতে হবে বাসায়। কিন্তু এটা নিয়ে বেশিক্ষণ অপেক্ষা করবেন না শ্বাসকষ্ট হলে, কারণ তাকে দ্রুত আপনাকে হাসপাতালে নিতে হবে। একজন লোকের শ্বাসকষ্ট বা শ্বাস বন্ধ হয়ে গেলে খুব বেশি সময় পায় না, কারণ তার শরীরে যে অক্সিজেন দরকার সেজন্য পায় না। এছাড়া আমরা আরেকটা বলি বড়দের ক্ষেত্রে যেটা হয়, ওই যে বিশেষ করে কোরবানির ঈদের পরে আমরা এগুলি বেশি পেয়ে থাকি। গরুর মাংস খাচ্ছে, সে প্রচুর মাংস দ্রুত গিলে ফেলছে, অত তার দাঁত নেই, শক্ত শক্ত খেয়ে একটা জায়গায় গিয়ে খাদ্যনালী আটকে যায়, আটকে গেলে তখন আর কিছুই খেতে পারে না, সেই রোগগুলি আমাদের কাছে আসে। সেই জন্য সেই ক্ষেত্রে তাকে আমরা কি বলি ইসোফেগোস্কোপি বলি, ওইভাবে করে এটা নিয়ে আসি। আর মাছের কাটা একটা আছে, যেটা তো একেবারে কমন, জীবনে সবারই এক দুবার এটা হয়েছে, অনেকে এটার ভয়ে মাছ খাওয়া ছেড়ে দিয়েছে, এরকম অনেক কেউ আমরা দেখি। সেই জন্য মাছের কাটা যদি থাকে, প্রাথমিকভাবে এটা আমরা বলে থাকি আপনি নর্মাল খাওয়া দাওয়া করেন, ছোটো কাটা হলে একটু খেয়ে দেখেন চলে যায় কিনা, কিন্তু আমাদের একটা বড় অংশ ঝাড়ফুঁক করার চেষ্টা করে, বিভিন্ন এমনকি পোষা প্রাণীর লেজ পা ধরে মনে করে যে এটা চলে যায়, আসলে এগুলি কিছু না, এগুলি এক ধরনের কুসংস্কার। সেই জন্য নর্মালি যদি না যায় আপনি একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের কাছে যাবেন, উনি আপনার গলা পরীক্ষা করে কাঁটাটা কোথায় অবস্থান সেই অনুযায়ী দেখে কাঁটাটা নিয়ে এখন তো ভিডিও ফাইবার অপটিক করা যায়, সেটি দেখেও একদম ভিতরে থাকলেও, এবং আমাদের যে জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট সেই ধরনের ব্যবস্থা আছে, অনেক ডাক্তারদের চেম্বারও সেই ধরনের ব্যবস্থা আছে। আপনার নিকটস্থ জায়গায় আপনি গিয়ে অবশ্যই এটা করবেন, এবং এটার জন্য আলাদা কোনো ওষুধ আর প্রয়োগ করতে হবে না, শুধু কাঁটাটা সেটি করলেই চলবে। অনেক ক্ষেত্রে আরেকটি বিষয় যেটা যোগ করতে চাই সেটা হচ্ছে যে কোনো ফরেন বডি হলে এটাকে খুঁচিয়ে অনেক সময় আমরা আরো বিপজ্জনক অবস্থায় পৌঁছে দিই, যে নাকের মধ্যে আছে এটাকে আনতে গিয়ে এটাকে দেখা যাচ্ছে শ্বাসনালীর মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, সেটা করা যায়। সেই ক্ষেত্রে আপনি প্রথমেই চলে আসবেন। অনেকে বিভিন্ন জায়গায় যে পল্লী চিকিৎসক বা যারা এই ব্যাপারে অভিজ্ঞতা তাদের কাছে যায়, তারা বিভিন্ন নিজের মতো চেষ্টা করে আরো ভিতরে সেটাকে জটিল করে রক্তপাত হয়,
এই ধরনের সমস্যাগুলি। আর আমাদের কাছে যখন বাচ্চাগুলি আসে তখন সে আগেই ভীত থাকে, তাকে সেজন্য আর তাকে কাজ করা যায় না, কঠিন হয়ে যায়। আচ্ছা, আমরা একদম সর্বশেষ শেষ পর্যায়ে আছি যে টনসিল নিয়ে একটু কথা বলতে চাই। টনসিলের সমস্যা অনেক সময় আমরা অ্যাকিউট ইমার্জেন্সি ডেভেলপ করে, একদম খুব সংক্ষেপে কি করণীয় রয়েছে? টনসিলের যে সমস্যা হয়, অ্যাকিউট টনসিলাইটিস হলে যেটা হয়, খুব জ্বর আসে এবং অনেক বেশি ব্যথা হয়, খেতে অসুবিধা হয়। সেই সমস্যার জন্য আগেও একবার বলেছি যে আপনি গড়গড়া করবেন, ব্যথা নাশক জাতীয় ওষুধ খাবেন, আর যদি এটা না যায় তখন আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এবং পরামর্শ নেওয়া উচিত। এবং যদি রিপিটেড ইনফেকশন হয় অবশ্যই একজন এনটি বিশেষজ্ঞের সাহায্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেলাম, বিশেষ করে নাক কান গলার জরুরি চিকিৎসার ক্ষেত্রে। নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবার ধন্যবাদ আপনাকে এবং কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতা যারা শুনেছেন সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। জি, সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ নাক কান গলার জরুরি কিছু চিকিৎসার কিছু রোগ এবং কখন আসলে জরুরি বিভাগে যেতে হবে সে বিষয়ে কথা বলছিলাম। একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে কখনো নিজে যেটি না জানি সেটিকে করার চেষ্টা করে এটিকে আরও খারাপ করা যাবে না। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কোনো ফরেন বডি যদি থাকে সেটি নিজের চেষ্টায় এটাকে বের করে আনলে অনেক সময় এটি আরও খারাপ হতে পারে। কাজে নিকটস্থ আপনার চিকিৎসা কেন্দ্রে যাবেন। এবং একই সঙ্গে কিছু সাধারণ নিয়ম রয়েছে, যেটি হচ্ছে গলার পরিচর্যা, নাকের পরিচর্যা এবং কানের পরিচর্যা, সেই জায়গাগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে হয়তো আমাদের নাক কান গলা এইটি সুস্থ থাকবে, আমরা ভালো থাকবো। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে নিশ্চয়ই।